আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম ইউকে বাংলা লাইভ নিউজের পক্ষ থেকে এবং ইউবিএল টিভির পক্ষ থেকে আমাদের কোরআন লার্নিং কোর্সের আজকে চতুর্থ ক্লাস। আজকে আমরা শিখব কোরআনে বর্ণিত, কোরআনে ব্যবহৃত 11টি চিহ্ন আছে, এগুলোকে বলা হয় হরকত। হরকতের পরিচয় শিখব। কোরআনে বর্ণিত 11টি চিহ্ন আছে, 11টি চিহ্নের পরিচয় আমরা আজকে জেনে নিব। তো দেখা যাক, এই যে একটা দাগ আছে, যে কোনো বর্ণের উপরে থাকবে, এগুলো আরবি হরফের উপরে থাকবে। এটাকে বলা হয় জবর অথবা ফাতহা। এটার নাম জবর অথবা ফাতহা। এটা হচ্ছে জবর। এই যে একটা এই আড়াআড়ি একটা দাগ আছে নিচে, এটা হচ্ছে জের অথবা কাসরা। জের অথবা কাসরা। এরপরে উপরে আছে এইভাবে ছোট্ট একটা, এটাকে বলা হয় পেশ। এইটার নাম হচ্ছে জবর জের পেশ। জবর জের পেশ। এরপরে দেখেন, এইটা হচ্ছে দুই জবর, এটা হচ্ছে দুই জের। এইরকম চিহ্নটা হচ্ছে দুই পেশ। এইরকম যে চিহ্ন থাকবে এটা হচ্ছে জবর, এইরকম যে চিহ্ন থাকবে এটা হচ্ছে জের, এইরকম যে চিহ্ন থাকবে এটা হচ্ছে পেশ, এইরকম চিহ্ন দুই জবর দুই জের দুই পেশ। আমরা পেলাম এখানে 6টি চিহ্ন। এরপরে আছে দেখেন, উপরে আলিফের মতো ছোট্ট আলিফের মতো খাড়াভাবে আছে, এটাকে বলা হয় খাড়া জবর। এটাকে বলা হয় খাড়া জবর। এগুলোর ব্যবহার আমরা সামনে পাবো, এই জন্য এই পরিচয়গুলো জেনে নিচ্ছি। তাহলে এটা নিচে দিয়ে খাড়াভাবে আছে, এটা হচ্ছে খাড়া জের। এই যে দেখেন পেশটা উল্টা করে আছে, এটাকে বলা হয় উল্টা পেশ। এটাকে বলা হয় উল্টা পেশ। এরপরে দেখেন আমরা পাবো এইভাবে একটা চিহ্ন পাবো, অথবা এইভাবে পাবো, অথবা এইভাবে পাবো। এটাকে বলা হয় জজম অথবা সাকিন। এটার নামও জজম অথবা সাকিন, এটার নামও জজম অথবা সাকিন। এক এক কোরআন মাজিদে অথবা এক এক কায়দায় এক এক বইয়ে এক এক ধরনের ফরম্যাট অথবা ফন্ট থাকে। তো কেউ এটাকে এইভাবে ব্যবহার করেন সাকিন হিসেবে, কেউ এইভাবে ব্যবহার করেন, কেউ এইভাবে ব্যবহার করেন। এই তিনটাই সাকিন অথবা জজম। কেউ জজম বলেন অথবা কেউ সাকিন বলেন। এরপরে দেখেন আমাদের হচ্ছে এই যে দেখেন, এইটা হচ্ছে তাসদিদ। এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ। এই যে জবরটা, জবর বাংলা আকারের উচ্চারণ দেয়। জবরটা, আরবি জবরটা হরফের সাথে, যে হরফের সাথে আসবে এটা আকারের উচ্চারণ দিবে। যেমন দেখেন আলিফ, আলিফটাকে যদি আমরা অ ধরি, আলিফের সাথে যদি জবর হয়, ওর সাথে আকার লাগলে, যেমন অ, এটার সাথে আকার লাগে, যখন আকার যুক্ত হবে তখন এটা হবে আ, আ হবে। তাহলে এই জবরটা যার উপরে, যে বর্ণের উপর বা যে হরফের উপর পড়বে, এই হরফটা আকারের উচ্চারণ দিবে। যখন বার সাথে আসবে জবরটা, বা, বা মানে বর সাথে জবর লাগছে মানে আকার লেগেছে, তাহলে বা, আ, বা। এইভাবে জেরটা হচ্ছে বাংলা হ্রস্ব ইকারের উচ্চারণ। তাহলে বার নিচে যখন জের আসবে তখন ছিল বা মানে ব ছিল, বার নিচে জের আসছে তখন বি হয়ে গেল। এরপরে পেশটা হচ্ছে বাংলার হ্রস্ব উকারের উচ্চারণ। তাহলে এখন যদি আমরা এখানে দেই বার উপর পেশটা দিই, তাহলে হ্রস্ব উকারের উচ্চারণ বা পেশ বু। তাহলে আমাদের জবরের উচ্চারণ, জেরের উচ্চারণ, পেশের উচ্চারণ, এগুলোর উচ্চারণ শেষ। এখন দেখেন দুই জবর। দুই জবর আসলে জবরের সাথে দন্ত নটা লাগবে। যেমন আ আছে, আর সাথে ন লাগলে আন। তাহলে জবর মানে আ, দুই জবর মানে ন একটা লাগবে, আন হবে। তাহলে যদি বা এর উপর আমরা দুই জবর, বা, বার উপর জবর দেওয়ার কারণে বা হলো, দুই জবর হওয়ার কারণে বান হয়ে গেল। সেম দুই জেরটা যদি হয়, তাহলে দুই জের উচ্চারণ হ্রস্ব ইকার, জেরের উচ্চারণ হচ্ছে হ্রস্ব ইকার বা জের বি। যেহেতু দুইটা জের হচ্ছে, বিন হয়ে যাবে। আবার দেখেন দুই পেশ, এই হচ্ছে বা পেশ বু।
যখন দুইটা পেশ হয়, এক পাশে না, একটা উল্টা একটা সোজা হয়, এই হচ্ছে দুই পেশ। তাহলে বা পেশ বু ছিল, এখন বার সাথে দুইটা পেশ হওয়ার কারণে বা দুই পেশ বুন হয়ে গেল। তাহলে এগুলোর উচ্চারণটা আমরা সামনে পাবো, এই জন্য এগুলোর পরিচয়টা আগে জেনে নেওয়া আমাদের প্রয়োজন। এরপরে দেখেন এখানে খাড়া জবর, খাড়া জবরের ব্যবহারটা কি। এখন দেখেন আমরা এইভাবে পড়েছিলাম বা জবর বা, বা জবর বা, কিন্তু যখন বার উপর খাড়া জবর আসবে তখন একটু লম্বা করে পড়তে হয়। এটাকে তাজউইদের ভাষায়, কোরআনের ভাষায় এটাকে বলা হয় মাদ। এটাকে বলা হয় মাদ। এক আলিফ পরিমাণ, মানে আমাদের এই যে আঙ্গুলটা এইভাবে আছে, সোজা থেকে নামাতে যত সময় লাগে এই পরিমাণ সময়কে বলা হয় এক আলিফ। তাহলে এই বায়ের উপর যখন খাড়া জবরটা আসবে তখন ব্যা, এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে ব্যা। এরপরে দেখেন খারাজের, তাহলে এখন যদি বায়ের নিচে দিই খারাজেরটা, বি, এক আলিফ পরিমাণ লম্বা হয়ে গেল, জেরের উচ্চারণ হবে, আবার এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। এরপরে দেখেন উল্টা পেশ আছে, এই পেশ যেটা, এটা হচ্ছে উল্টা পেশ। এই উল্টা পেশটা যখন দিব তখনও লম্বা হবে। এই উল্টা পেশটা যখন দিব তখনও লম্বা করে পড়তে হবে। যেমন বা পেশ বু ছিল, কিন্তু উল্টা পেশ থাকার কারণে বা উল্টা পেশ বু হয়ে গেল। এই হচ্ছে এই তিনটা চিহ্নের ব্যবহার পেয়ে গেলাম। এই তিনটাকে বলা হয় মাদ্দের চিহ্ন। মাদ্দের চিহ্ন আসলে লম্বা করে পড়তে হয়। এইটা মাদ্দের চিহ্ন, এইটাও মাদ্দের চিহ্ন, এইটাও মাদ্দের চিহ্ন। মাদ্দের চিহ্ন তিনটি, মাদ্দের হরফ তিনটি, সামনে আলোচনা আসবে, আমরা জেনে নিব। আর মাদ্দের চিহ্ন যেহেতু এসে গেছে এই জন্য মাদ্দের চিহ্নগুলো আমরা জেনে নিচ্ছি যে মাদ্দের চিহ্ন তিনটি, খাড়া জবর, খারাজের উল্টা পেশ। এরপরে দেখেন এই তিনটা, এই তিনটার মধ্যে যে কোনো একটি আসতে পারে। এই তিনটার মধ্যে যে কোনো একটি ব্যবহার হবে। এইটা হবে সাকিন অথবা জজম, এটার নাম সাকিন অথবা জজম। যখন সাকিন অথবা জজম হয় তখন এই হরফটি আগের হরফের সাথে উচ্চারিত হয়। আমরা পরবর্তী ক্লাসে জেনে নিব, এখন শুধু এগুলোর নাম জেনে নিচ্ছি। এরপর হচ্ছে তাসদিদ। তাসদিদ যখন হয় তখন সেম হরফটা ডাবলিং প্রনাউন্সিয়েশন হয়, মানে সেম হরফটা দুইবার উচ্চারণ হয়। এই জন্য এই তাসদিদের ব্যবহারটাও শিখে রাখা আমাদের জন্য অতীব জরুরি। সুপ্রিয় দর্শক, আমরা এই ক্লাসে জেনে নিলাম, আজকে আমাদের চতুর্থ ক্লাসে জেনে নিলাম যে আরবি, কোরআন মাজিদে ব্যবহৃত আরবিতে যে চিহ্নগুলো ব্যবহার হয়, যে চিহ্নগুলো 11টা চিহ্ন ব্যবহার হয়, এই 11টা চিহ্নের নাম জেনে নিলাম। এটা হচ্ছে জবর, এটা হচ্ছে জের, এটা হচ্ছে পেশ, এটা হচ্ছে দুই জবর, এটা হচ্ছে দুই জের, এটা হচ্ছে দুই পেশ, এটা হচ্ছে খাড়া জবর, খারাজের উল্টা পেশ। এই তিনটার মধ্যে যে তিনটাকেই সাকিন বলা হয়। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এটার নাম হচ্ছে তাসদিদ। তাহলে আমরা মূলত পেলাম 11টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা 11টি চিহ্ন পেলাম। এই 11টি চিহ্ন কোরআন মাজিদে ব্যবহৃত হবে। এইগুলোর মধ্যেই আমাদের যা কিছু আছে এইগুলোর মধ্য থেকেই আমাদের পড়তে হবে, শিখতে হবে। সুতরাং সম্মানিত দর্শক, দেখা হবে আগামী ক্লাসে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।